স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সশস্ত্র বাহিনী দিবস আজ। ৭৫-এর এই দিনে সেনা নৌ বিমান বাহিনী ভারতীয় মিত্র বাহিনীর সহযোগিতায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে দাঁড়ায়। যুদ্ধের তাৎপর্য এবং সশস্ত্র বাহিনীর মারামতি অবদান নিয়ে আজকে আলোচনা ২১ নভেম্বর। কথা বলতে শুরু করেছেন ঢাকা সেনানিবাসের লজিস্টিক্স এরিয়া কমান্ডার নজরুল হাসান এমডিসি এএফডব্লিউ সিপিএসসি পিএইচডি আছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের পিএডব্লিউ চেয়ারম্যান কমোডর মোহাম্মদ মোজাম্মেল এবং বিমান বাহিনী বিমান পরিচালনা পরিদপ্তরের পরিচালক কমোডর শরীফ সরকার জিইউপিপিএসসি। স্বাগত আপনাদের। আজকের দিনে আপনাদেরকে আমরা স্বাগত জানাই, পাশাপাশি অভিনন্দন জানাই। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বাংলাদেশের সব দিক দিয়েই গৌরবের সাক্ষী, গৌরবের জন্য আপনাদের সবাইকে স্টুডিওতে স্বাগত জানাই। জেনারেল হাসান, আমি প্রথম প্রশ্ন আপনাকেই করতে চাই, যে প্রশ্নটি আসলে আমাদের সামাজিক গণমাধ্যমে আমাদের অনেকবারই বিষয়টি আলোচনা এসছে যে মিয়ানমার যদি আমাদের সাথে আসলে যুদ্ধ করতেই চাইতো, আমাদের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ছিল কিনা সেই যুদ্ধ বা তাদেরকে জবাব দেওয়া। প্রথমেই আমি আপনাদের মাধ্যমে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মাধ্যমে সকল শ্রোতাদেরকে সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা পৌঁছে দিতে চাই এবং একই সাথে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাথে সংশ্লিষ্ট যারা আছেন আপনাদের সকলকে আমাদেরকে আজকে স্টুডিওতে ডাকার জন্য এই দিবস উপলক্ষে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনি একটি খুব পার্টিনেন্ট প্রশ্ন করেছেন, এটার জন্য আমি খুব গর্ব করে বলতে পারি যে কক্সবাজার বা রামুতে একটা ডিভিশন 2014 সালে যেটা হলো, আমি সেই ডিভিশনের প্রতিষ্ঠাতা জিওসি ছিলাম, আমি রেজিং জিওসি ছিলাম। আমি কয়েক মাস আগে সেখান থেকে এসেছি। তা আমি এটা বলতে পারি আমাদের ডিভিশন, যেটা অত্যন্ত সময় উপযোগী একটা ডিসিশন ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ফোর্সেস গোল 2030 সেই অনুযায়ী এই ডিভিশনটা আমাদের রেজ হয়েছে। আমাদের এই ডিভিশন তার প্রশিক্ষণ, তার ইকুইপমেন্ট সবকিছুর দিক দিয়ে আমরা সম্পূর্ণভাবে আমরা প্রস্তুত ছিলাম এবং এখনো আমরা প্রস্তুত আছি। অনেক কিছুই আছে সেনাবাহিনী বা আমাদের আর্ম ফোর্সেসের, অনেক কিছুই আমরা ইট রিমেইনস কনফাইন্ড উইদিন আওয়ারসেলফ। অনেক ইনফরমেশন গুলো, অনেক প্রেডিকশন আছে, অনেক কিছু আছে, এগুলোতে আমরা যদি না গিয়ে আমরা বলি যে আমাদের এতটুকু আমরা বলতে পারি যে আমরা আমাদের যে দায়িত্বপূর্ণ এলাকাটা যেটা আছে সমস্ত এলাকাটা আমরা চিনি, আমরা ওখানে এক্সারসাইজ করেছি, আমাদের সমস্ত প্রিপারেশন সেখানে আছে এবং আমরা এই প্রিপারেশনটা আমাদেরকে তো বাইরে সেরকম করে তো আমাদের আর জানানো আমাদের প্রয়োজন হয়নি বা জানানোর প্রয়োজনও নেই অ্যাকচুয়ালি, বাট আমরা আমাদের দিক দিয়ে সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। আপনাকে অনেক নিশ্চিতভাবে বলতে পারি। শুধু সেটা না, একই সাথে আমি অন্যান্য আমাদের সাথে যারা আছেন ওখানে, যারা বিজিবি আছেন এবং অন্যান্য যারা এর সংশ্লিষ্ট যারা আছেন, নেভি এবং এয়ারফোর্স, সকলের সাথেই আমরা একই সাথে কোঅর্ডিনেটেড ওয়েতে আমরা সেখানে কাজ করেছি এবং আমাদের উই হ্যাভ দি প্ল্যান, সেলফ প্ল্যান রেডি অলসো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি কমোডর মোজাম্মেল আপনাকে জানতে চাইবো যে মিয়ানমারের প্রসঙ্গেই প্রশ্ন, যে মিয়ানমারের সাথে সমুদ্র সীমা নিষ্পত্তির পর আমরা যে বিশাল একটি অর্থনৈতিক অঞ্চল পেলাম, এর থেকে অর্থনৈতিক সুবিধা আমরা ইতিমধ্যে পেতে শুরু করেছি কিনা, এই যে অর্থনৈতিক অঞ্চলটি সেটি পাহারা দেওয়ার মতো সক্ষমতা আমাদের নৌবাহিনীর আছে কিনা? আপনাকে ধন্যবাদ এবং ইন্ডিপেন্ডেন্ট টিভিকে ধন্যবাদ জানাই। আমাদের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশবাসীকে আমরা শুভেচ্ছা জানাই। আপনি যে প্রশ্নটা করেছেন, আসলে এটা বলার আগে আগের যে প্রশ্নের সূত্র ধরে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে সশস্ত্র বাহিনীর সক্ষমতা নিয়ে আসলে প্রশ্ন। সশস্ত্র বাহিনী আপনি যদি দেখেন আমাদের স্বাধীনতার পরবর্তী সময়গুলিতে, আজকে 46 বছরের নৌবাহিনী যদি বলি, নৌবাহিনী কিন্তু দুটো জাহাজ দিয়ে শুরু করেছিল বিমান বাহিনী অবস্থায়, কিন্তু সেরকম লজিস্টিক যে জাহাজ, যুদ্ধ বিমান, সেটা দিয়ে যাত্রা শুরু হয়। বস্তুতপক্ষে আমরা কিন্তু শূন্য থেকে শুরু করেছিলাম। ধারাবাহিকভাবে আপনার এতগুলো বছর পরে আমাদের কিন্তু এখন নৌবাহিনীর ত্রিমাত্রিক নৌবাহিনীতে আমরা এসে উপনীত হয়েছি। আমাদের কাছে সাবমারিন আছে, এয়ার আর্ম আছে, হেলিকপ্টার আছে, আমেরিকান পেট্রোল এয়ারক্রাফট আছে এবং আমাদের প্রায় 74টি যুদ্ধ জাহাজ আছে ছোট বড় মিলিয়ে। সুতরাং সক্ষমতার দিক থেকে আমরা কিন্তু কোনো দেশ থেকে পিছিয়ে নেই। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের
যে ডিফেন্স পলিসি, আমাদের ডিফেন্স পলিসি, আমাদের যে পররাষ্ট্র নীতি, সেটা হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিত নয়। সেই পলিসি নিয়ে কিন্তু আমরা চেষ্টা করছি, আমাদের সরকার চেষ্টা করছেন প্রথমত ডিপ্লোম্যাটিক টেবিল একটা সলিউশন করার, তারপরে আমাদের যে প্রস্তুতির বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমাদের 3 বাহিনী রয়েছে। আর আপনি যে প্রশ্নটা করলেন আমাদের সমুদ্র সীমা নিয়ে, আমি যেটা বলি সেটা হচ্ছে এই সরকারের আমলে কিন্তু আমরা 2টো সমস্যার সমাধান করেছি আমাদের সরকার, সেটা হচ্ছে ল্যান্ড বাউন্ডারি এবং সি বাউন্ডারি। এবং সি বাউন্ডারি এন্ডে আমাদের মায়ানমার এবং ভারতের সঙ্গে বিরোধ নিষ্পত্তি হয়েছে এবং আমরা একটা ভূখণ্ড পেয়েছি জলসীমায়, যেটা হচ্ছে আমাদের ভূখণ্ডের 80%, 1,11,000 প্লাস। এটা আমাদের মূল ভূখণ্ডের, আমাদের আরেকটা বাংলাদেশ। সেখানকার যে আমাদের ইকোনমিক এক্সপ্লয়টেশন এবং এক্সপ্লোরেশন এখনো সেভাবে কিন্তু শুরু হয়নি। প্রচুর সম্ভাবনা আছে এবং এটা ভুলে গেলে চলবে না, আমাদের যে ল্যান্ড রিসোর্সেস এটা কিন্তু ধীরে ধীরে ক্রমশ হ্রাস হয়ে আসছে। গ্যাস বলেন বা তেল বলেন বা অন্যান্য যে সমস্ত খনিজ পদার্থ, সেগুলোর অপার সম্ভাবনা আছে আমাদের সমুদ্রে। সেগুলো যদি আমরা উত্তোলন করতে না পারি তাহলে কিন্তু আমাদের ইকোনমিক্যাল যে গ্রোথ 2021 এবং 2041 আমাদের যে টার্গেট, সেটা কিন্তু সমুদ্রকে বাদ দিয়ে কিন্তু করা যাবে না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার অনেকগুলো গ্যাস এবং তেল ব্লকে কিন্তু এরা এক্সপ্লোরেশন শুরু করেছে। আমরা কিন্তু সে অর্থে এখনো কিন্তু এক্সপ্লোরেশন শুরু করতে পারিনি। এখানে এনার্জি মিনিস্ট্রি এবং অন্যান্য যে মিনিস্ট্রিগুলো জড়িত, তাদের অনেক দ্রুততার সঙ্গে কাজ করা উচিত। কিছু টেন্ডার হয়েছিল যেগুলো বিলম্ব হয়েছে। আমি মনে করি যে ইকোনমিক্যাল এক্সপ্লয়টেশন এক্সপ্লোরেশন গুলো খনিজ, মৎস্য এবং যত তাড়াতাড়ি এগুলো উত্তোলন করা যায় আমাদের সেগুলো ন্যাশনাল ইকোনমিতে এটা কন্ট্রিবিউট করতে পারবে। আমি এয়ার কমান্ডার শরীফ সরকারের কাছ থেকে জানতে চাই যে আবারও মিয়ানমারের প্রসঙ্গে আসছে। 25 অগস্টে যখন ইনফ্লাক্সটা শুরু হয়েছিল তখন বারবার একটি কথা আমাদের কানে এসছে বা আমরা শুনেছি, এমনকি ঢাকার মিয়ানমার দূতাবাসে ডিপ্লোমেটিক নোটও পাঠানো হয়েছে যে আকাশ সীমা লঙ্ঘন করছিল মিয়ানমারের। সেইটা সম্পর্কে আমাদের যদি একটু বলেন, সেটি কি আসলে একটি রেগুলার ঘটনা, যেহেতু সীমানাটি আসলে খুব কাছাকাছি নেরো, সেটি মানে আমাদেরকে থ্রেট করার জন্য, আমাদেরকে ভাবানোর জন্য, নাকি এটি হঠাৎ করেই হয়েছিল এরকম? ধন্যবাদ আপনাকে। আমি সুযোগে ইন্ডিপেন্ডেন্ট টিভিকে ধন্যবাদ জানাতে চাই এবং সেই সুযোগে আরো ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর শহীদদের এবং সাথে আমাদের অবসরপ্রাপ্ত সমস্ত সামরিক সদস্য, যাদের ভিত্তির উপরে আমরা দাঁড়িয়ে আছি। সরাসরি প্রশ্নের উত্তরে চলে যাই। কি উদ্দেশ্য ছিল সেটা বলা মুশকিল, বাট আপনি যেটা বললেন একটা সম্ভাবনা হতে পারে যে ওদের হেলিপ্যাড গুলো সীমান্তের খুবই কাছে, জিরো লাইনের খুব কাছে, সেই আলোকে সীমান্ত যে অতিক্রম করে, আকাশে অতিক্রম করেছে, সেটা একটা ছিল। এবং আপনি যেটা তথ্যটা বললেন যে প্রতিবাদ জানানো হয়েছে এবং সেই প্রতিবাদের ভাষাটা হচ্ছে আমাদেরকে ডিপ্লোম্যাটিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেই দেশকে প্রতিবাদ জানানো এবং জানানো হয়েছে। এটাই প্রথা, সেভাবে জানানো হয়েছে। তবে কিছু জিরো লাইনের পাশেও কিছু ভায়োলেশন ছিল, যেগুলো বাংলাদেশের 10 থেকে 15 কিলোমিটার ভিতরে এসে আমরা অনুমান করছি, আমাদের রাডার পর্যবেক্ষণে ছিল, আমরা অনুমান করছি যে সেগুলো আনআইডেন্টিফাইড এয়ার ভেহিকেল আর ইউএভি, মনুষ্যবিহীন যে জাহাজ, সেইগুলো চলছিল খুব সম্ভবত। ওকে, সশস্ত্র বাহিনীর যে আধুনিকায়নের যে বিষয়টি, আমরা দেখছি যে এবার রাশিয়া থেকে 8টি বহুমাত্রিক যুদ্ধ বিমান বাংলাদেশ কিনছে। 2013 সালে জানুয়ারিতে রাশিয়া থেকে রাষ্ট্রীয় ঋণে প্রায় 8,000 কোটি টাকার সমরাস্ত্র কেনা হয়েছিল। আপনারা যে ফোর্সেস গোল 2030 সেটিতে আপনারা পৌঁছাতে চাইছেন, সেই পৌঁছানোর যে পথ, সেই পথে আপনারা ঠিক পথে আছেন কিনা, গ্রাফটি কেমন? আমি যদি আরেকটু প্রশ্নটি করি যে যখন রাশিয়া থেকে 2013 সালে প্রথম অস্ত্র কেনার চুক্তিটি হয়েছিল, তখন আপনারা চেয়েছিলেন যে শান্তি রক্ষায় সেসব অস্ত্রগুলি ব্যবহার করা হবে, ভারী অস্ত্রগুলো, এবং সেগুলি থেকে আমরা ভাড়া পাবো এবং আমাদের একটা অর্থনৈতিক, সেই লক্ষ্য আমরা কতটা অর্জিত হয়েছে? শান্তিরক্ষা কমিশনে এসব অস্ত্র ব্যবহার করা হলো কিনা? জি, আমাদের আর্ম ফোর্সেসে আপনি যেটা বলেছেন সেটা এয়ারফোর্সও আছে, নেভিও আছে, বাংলাদেশ সেনাবাহিনীও আছে। আমরা যদি টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি দেখি বা আমাদের যে মডার্নাইজেশন, সেটা আমাদের প্রতিটা ক্ষেত্রেই হচ্ছে, আমাদের ইকুইপমেন্টের ক্ষেত্রে হচ্ছে
আমাদের আর্মার্ড ভেহিকলস বা ট্যাঙ্ক যদি বলি সেখানে হচ্ছে, আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এপিসি যেটা ইউএন মিশনে খুব বেশি ব্যবহৃত হয়ে থাকে সেগুলোতে হচ্ছে, আমাদের এলএভি যে কিছু ইকুইপমেন্ট আছে সেগুলো কেনার ক্ষেত্রে হচ্ছে, আমাদের ইনডাইরেক্ট ফায়ার ওয়েপন আর্টিলারি যে পিসেস এনবিআইএল আমাদের কেনা হয়েছে, এবং আমাদের অনেক মডার্নাইজেশন আর্মিতে হয়েছে, এবং একই সাথে আমাদের আর্মি এভিয়েশনটাও যথেষ্ট ডেভেলপ করেছে। আমাদের MI-17 বেশ কয়েকটা এসছে, আমাদের কাসা এয়ারক্রাফট এসছে, আমাদের সক্ষমতা চারিদিকে অনেকাংশে আমাদের বৃদ্ধি পেয়েছে। এবং এটা অবশ্যই আমাদের ফোর্সেস গোল 2030 সেই 2030 আলোকেই হচ্ছে। শুধু সেটা না, আমাদের 1971 সালে যদি যাই, আমরা যখন যুদ্ধ শুরু করি তখন আমাদের 8টা ইনফেন্ট্রি ব্যাটালিয়ন ছিল, 5টা ছিল আমাদের বাংলাদেশে এবং 3টি ছিল পশ্চিম পাকিস্তানে। সেখান থেকে বর্তমানে আমাদের 10টা ডিভিশন হয়ে যাচ্ছে, 9টা ডিভিশন হচ্ছে, আরেকটা ডিভিশন সামনে হবে। এবং এই 10টা ডিভিশন আমাদের যেটা হচ্ছে, এটা শুধুমাত্র আমাদের ইকুইপমেন্ট মানুষের দিক দিয়ে কমপ্লিটলি মডার্ন ইকুইপমেন্ট দিয়ে আমরা ইকুইপড হয়ে আমাদের এটা হচ্ছে, এবং একই সাথে আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের একই ধরনের এবং মানে কম্পিটেবল ইকুইপমেন্টের সাথে কম্পিটেবল ট্রেনিং আমাদের হচ্ছে। এবং এতে করে আমাদের যে প্রফেশনাল ডেভেলপমেন্ট হওয়ার কারণে ইউএন মিশনে আমরা লার্জেস্ট ট্রুপস কন্ট্রিবিউটেড ফর কোয়াইট সাম টাইম। এবং আমাদের যে ইকুইপমেন্ট গুলো ইউএন মিশনে নিয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের এপিসি বা যে হেভি ইকুইপমেন্ট যেগুলো নিয়ে যাচ্ছে, সেগুলোর জন্য আমরা ইউএন থেকে আমাদের একটা এগ্রিমেন্ট আছে, তার উপরে ভিত্তি করে আমরা ওখান থেকে আমরা বেশ কিছু অর্থ বা আর্থিক আমরা সুবিধা আমরা পেয়ে থাকি ওখান থেকে। শুধু একটা জিনিস বলতে পারি, আমার কাছে এক্সাক্ট ফিগার এই মুহূর্তে নেই, আমরা ইউএন মিশন আমাদের ইকুইপমেন্ট এবং আমাদের যারা এই পর্যন্ত গিয়েছিলেন, আমরা প্রায় 20,000 কোটি টাকার কাছাকাছি বা তার থেকে বেশি আমাদের টোটাল আমাদের আর্ম ফোর্স আমরা ইউএন মিশন থেকে অর্জন 20,000 কোটি টাকারও বেশি, আরো বেশি হবে। আমি এক্সাক্ট ফিগারটা ঠিক বলতে পারছি না। আমি একটু কমোডর মোজাম্মেল হকের কাছে আসতে চাই। এই প্রশ্নটি আসলে আপনাদের তিনজনকে আমি করতে চাই, আপনার থেকে আমি শুরু করতে চাই যে আপনারা যখন বেসামরিক প্রশাসনের সঙ্গে কাজ করতে আসেন তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জটার মুখে কি পড়েন? এই মুহূর্তে আপনি বিআইডব্লিউটি এর চেয়ারম্যান পদে আছেন, সামরিক বাহিনীর কর্মকর্তারা যখন বেসামরিক জায়গায় কাজ করতে আসেন বা বেসামরিক প্রশাসনের সঙ্গে কাজ করতে, তখন বড় ধরনের কোনো অসুবিধা? আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমরা কিন্তু জনগণের অংশ, এবং আর্ম ফোর্সেস, নেভি, আর্মি, এয়ারফোর্সকে অবিচ্ছেদ্য একটা অংশ হিসেবেই কিন্তু কনসিডার করতে হবে। আমরা কিন্তু সমাজের বাইরের কেউ না, সুতরাং আমরা কিন্তু সমাজেরই অংশ হিসেবে আমরা মনে করি যে কন্ট্রিবিউট করার যথেষ্ট সুযোগ আছে। আমাদের আর্ম ফোর্সেস থেকে যখন বিভিন্ন অন্যান্য ইন্টার মিনিস্ট্রিয়াল অথবা বেসামরিক কোনো জায়গায় পদায়ন হয়, যেমন আমি বর্তমানে বিআইডব্লিউটি চেয়ারম্যান হিসেবে প্রায় 3 বছর কর্মরত আছি, এখানে কোনো চ্যালেঞ্জ আমি মোকাবেলা করছি না। তখন ম্যানেজমেন্টে একটা অল্টারেশন এবং এখানে একটা মডিফিকেশন করতে হয়, সেটা হচ্ছে আপনার মেধা এবং প্রজ্ঞা দিয়ে আপনি কিভাবে এটা ম্যানেজ করেন, সেটা একটা বিষয়। তবে এখানে যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের ওভারঅল ন্যাশনাল এক্সচেকারে কন্ট্রিবিউট করার মতো যথেষ্ট সুযোগ আছে। এই মুহূর্তে বাংলাদেশ নৌবাহিনীর অফিসার্সরা পদায়ন আছে বিভিন্ন নৌ মন্ত্রণালয়ের অধীনে, চট্টগ্রাম বন্দর, পায়রা বন্দর, মংলা বন্দর, বিআইডব্লিউটিএ, ডিজি শিপিং এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এটাকে আপনাদের বড় ধরনের কোনো চ্যালেঞ্জ নেই, এবং আমি গত 3 বছরের যে অভিজ্ঞতা সেটাতে আমি মনে করছি যে আমাদের প্রচুর কন্ট্রিবিউশন হচ্ছে নেভির পক্ষ থেকে ন্যাশনাল ওয়েতে আমাদের ওভারঅল ইকোনমিক্যাল গ্রোথটাকে আরো বেগবান করে নিয়ে যাওয়ার জন্য। এরকম শহীদ সরকার, আপনাদেরও আসলে বিভিন্ন বেসামরিক পদায়ন অনেক বেশি পরিমাণে হচ্ছে, সেটির ক্ষেত্রে আপনার কোনো অসুবিধা? আমি অসুবিধা বলবো না, চ্যালেঞ্জ বলবো না, বাট চ্যালেঞ্জ বলা যেতে পারে এটা যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু নিজস্ব নিয়ম আছে, নীতি আছে, কালচার বা সংস্কৃতি আছে। আমি সামরিক বাহিনীর সদস্য হিসেবে যখন বেসামরিক প্রতিষ্ঠানে কাজ করতে যাব তখন আমার কিন্তু সেই প্রতিষ্ঠানের অর্গানাইজেশন, কালচার, নিয়ম, নীতি সেগুলো বুঝে নিলে আমার মনে হয় কোনো এটা চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে। যাই হাসান, আপনার কাছে আসার আগে আমি অবশ্য একটি বিরতি চাই কি, আপনার সাথে কাছে প্রশ্নটি আমি একটু অন্যভাবে করতে চাই। নির্বাচন, যে কোনো ধরনের নির্বাচন
আসলে সেনাবাহিনী নিয়োগ করা হবে কি হবে না, সেনাবাহিনী মাঠ পর্যায়ে থাকবে না ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকবে, সেটি নিয়ে নানা রকম প্রশ্ন। এবং আপনি দেখবেন যে সাধারণ মানুষ যারা আমরা আছি, আমরা আমাদের মধ্যে অনেকেই চান যে সেনাবাহিনী সেখানে নিযুক্ত থাকুক। বিষয়টি আপনি আসলে কিভাবে দেখেন? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। আজকে বাংলাদেশে জেনারেল হাসান নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েনের একটি দাবি সবসময় শোনা যায়, সেটা যে রকম নির্বাচনই হোক না কেন, এমনকি উপনির্বাচনেও, যেহেতু বাংলাদেশ, যেহেতু আপনাদের উপর অর্থাৎ সশস্ত্র বাহিনীর উপর বাংলাদেশের মানুষের আস্থা রয়েছে। কিন্তু মানে কিভাবে আপনারা থাকবেন, স্ট্রাইকিং ফোর্সের সাথে থাকবেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকবেন, আদৌ থাকবেন কিনা, সেটা আপনাদের প্রস্তুতি বা আপনাদের এই ব্যাপারগুলি আপনারা কিভাবে দেখেন একটু যদি আমাদের জানান। আমরা যখন পাসিং আউটের সময় আমরা যদি বলি আর্ম ফোর্সেসের সকলে আমরা যখন কমিশন লাভ করি, তখন আমরা একটা শপথ নেই। শপথের আমাদের কথাটা থাকে, জলে স্থলে অন্তরিক্ষে যখন যেখানে যাইবার আদেশ করা হইবে আমরা সেখানে যাইতে বাধ্য থাকিব এবং সকল প্রকার আদেশ নির্দেশ আমরা পালন করতে বাধ্য থাকব। সেই শপথ আমরা সবাই এসছি এবং সেই শপথ নিয়ে আমরা চলি। সরকার যখন যেখানে ভালো মনে করবেন, আমাদের যে দায়িত্ব প্রদান করা হবে সেটাই করা হবে, সেটাই আমরা করব। আমরা দেখেন আমরা শুধুমাত্র নির্বাচন নয়, সকল নির্বাচনে আমরা যেভাবে সরকার আদেশ করেছেন সেটা আমরা করেছি। আমরা ন্যাশনাল বিল্ডিং কাজগুলো করছি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, দেশে বিদেশে সব জায়গায় আমরা সব ধরনের কাজ আমরা করছি। ভিজিএফ কার্ড ডিস্ট্রিবিউশন আমরা করেছি বিশেষ প্রয়োজনে। বর্তমানে আমরা ইউনাইট টু সিভিল পাওয়ারের অধীনে আমরা কক্সবাজারে আমরা রোহিঙ্গা আমরা যে করছি। সুতরাং আমি এতটুকুই বলবো যে এটা সরকার যে নির্দেশ দিবেন এবং আমাদের আর্মিতে ডিসিশন মেকিং ইজ ইউনিক অ্যান্ড ভেরি ওয়ান্ডারফুল অ্যান্ড ভেরি টাইমলি অ্যান্ড ভেরি কুইক, এবং আমাদের চেইন অফ কমান্ড ইজ ভেরি ইফেক্টিভ। আমাদের সকল সাকসেস পিছনে কিন্তু আমাদের এই ডিসিশন মেকিং ইজ আমাদের একটা অত্যন্ত বড় একটা জিনিস, এবং আমাদের ফ্রম টপ টু ডাউন। তা আমাদের সেই ডিসিশন মেকিং যেটা আসবে আমাদের হায়ার অথরিটি থেকে, আমাদের সরকার থেকে, আমরা সেই ডিসিশন, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা সকলে কাজ করবো, and we are duty bound for that. কমোডোর মোজাম্মেল হক, আপনি তো জানবেনই যে বাংলাদেশ নৌবাহিনী নৌবহরে প্রথমবারের মতো যুক্ত হয়েছে দেশের তৈরি দুটি সর্ববৃহৎ যুদ্ধ জাহাজ, এবং একই সঙ্গে প্রথমবারের মতো নৌবহরে দুটি সাবমেরিন টাগও যুক্ত হয়েছে। এর আগে চীন থেকে কেনা দুটি সাবমেরিন বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়েছে। সেই চীন থেকে সাবমেরিন কেনা এবং এই দুটি সাবমেরিন কেনা আমাদের অভ্যন্তরীণ যে সম্পর্ক, ভারতের সাথে সম্পর্ক বা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলেছে, এরকম নানা ধরনের কথাবার্তা শোনা যায়। আমি যেটি জানতে চাইবো যে এই সাবমেরিনগুলি পরিচালনা করার জন্য আমাদের নৌবাহিনী প্রশিক্ষণ নেওয়ার কথা রয়েছে, প্রশিক্ষণ নিয়েছে। আমরা এখন পুরোপুরি সক্ষম কিনা সাবমেরিনগুলি আসলে নিজেদের মতো করে পরিচালনা করতে, এবং আমরা কোন সীমানাটা আসলে এই সাবমেরিনগুলিতে ব্যবহার করছি? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 1974 সালে টেরিটোরিয়াল ওয়াটার অ্যাক্ট প্রণয়ন করলেন, তার অনেক পরে কিন্তু 1982 সালে আন্তর্জাতিক সমুদ্র আইন বা ল অফ দি সি সেটা কিন্তু প্রণীত হলো। সেই তখন 1974-এ তখনই কিন্তু বাংলাদেশ নৌবাহিনীকে যেভাবে দেখতে চেয়েছিলেন সেখানে একটা পলিটিক্যাল ভিশন ছিল। সেই হাত ধরে কিন্তু এখন যেটা ফোর্সেস গোল 2030 সেটারই ওভারঅল ডাইমেনশন হচ্ছে ত্রিমাত্রিক নৌবাহিনী। এটা কিন্তু আজকের জিনিস না, এটা 2030-এর যে ফোর্সেস গোলের যে ধারাবাহিক যে ডেভেলপমেন্ট তারই অংশ হিসাবে এই ডেভেলপমেন্ট এখন হয়েছে। আমাদের প্রথমত সক্ষমতা আমরা অর্জন করেছিলাম সারফেস শিপ বা আমাদের যুদ্ধ জাহাজ বিভিন্ন প্রকারের, এবং তখন কিন্তু বিদেশ থেকে আমরা জাহাজগুলো নিয়ে এসেছিলাম, যুক্তরাজ্য অথবা ভারত এবং আমাদের যুগোস্লাভিয়া এবং ইতালি এবং সাউথ কোরিয়া থেকে এনেছিলাম। এখন আপনি দেখেন বাংলাদেশে কিন্তু যুদ্ধ জাহাজ তৈরি হচ্ছে। যে শিপইয়ার্ড একসময় বন্ধ হয়ে গিয়েছিল, খুলনা শিপইয়ার্ড, সেটা বাংলাদেশ নৌবাহিনীকে 2000 সালে এই বর্তমান সরকার যখন এটাকে হস্তান্তর করলো, ধারাবাহিকভাবে এটা এখন যুদ্ধ জাহাজ তৈরি করছে। প্রথমত পেট্রোক্রাফট, এখন লার্জ পেট্রোক্রাফট, এবং আগামীতে আমরা ফ্রিগেট বানানোর স্বপ্ন দেখছি, এবং এটা কিন্তু আমাদের ফোর্সেস গোলের একটা অংশ। 6টা ফ্রিগেট আমরা তৈরি করবো আমাদের নিজস্ব ডকিয়ার্ডে। আমাদের সক্ষমতা কিন্তু এখন সেলফ রিলায়েন্সের দিকে আমরা চলে গিয়েছি। বিদেশি নির্ভরতা বাদ দিয়ে স্বনির্ভর কিভাবে হওয়া যায় সেটা কিন্তু ওভারঅল পলিটিক্যাল একটা কমিটমেন্টের একটা অংশ। তাই আমি মনে করি যে আমাদের এই ত্রিমাত্রিক নৌবাহিনী গড়ার পিছনে আমাদের ওভারঅল
ন্যাশনাল ইকোনমির সঙ্গে তো রিলেটেড। সাবমেরিন কেন প্রয়োজন, যুদ্ধ জাহাজের সঙ্গে বিমান কেন প্রয়োজন, নৌবাহিনী এয়ারক্রাফট কেন প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের ট্রেডটাকে ওভারঅল, আমাদের যে বিদেশ থেকে যে সমস্ত ট্রেডগুলো সমুদ্র পথে আসে, দুটো বন্দর, একটা সমুদ্র বন্দর চট্টগ্রাম এবং বাংলা, সঠিক এবং নিরাপদ করে আসতে পারে এবং যুদ্ধকালীন সময় বা ক্রাইসিসে, সেটা নিশ্চিত করার জন্য আমাদের সক্ষমতা দরকার। সুতরাং আমি মনে করি না এটা আমাদের এই সাবমেরিন সংগ্রহের পিছনে আমাদের পার্শ্ববর্তী কোনো দেশের সঙ্গে আমাদের কোনো টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। আমি তো বলবো যে ভারতের সঙ্গে আমাদের যে কোনো সময় তুলনায় এখন সম্পর্ক অনেক অনেক ভালো। সুতরাং এটা যারা বলেন, আমি মনে করি এটা বিভ্রান্তি ছড়াচ্ছেন। এটা কিন্তু সম্পর্কের দিক থেকে কোনোভাবে অবনীত হয়নি, এবং সাবমেরিনটা সব চালানোর জন্য আমাদের কিন্তু পর্যাপ্ত অফিসার্স এবং ক্রুদের ট্রেনিং করানো হয়েছে বিদেশে, এবং সেকেন্ড ব্যাচ অফ ট্রেনিং কিন্তু এখনো চলছে। এবং আমাদের সাবমেরিন বেস করার জন্য যে সমস্ত কার্যক্রম, সেগুলো পেকুয়াতে, যেটা আমাদের দক্ষিণাঞ্চলে কক্সবাজারের পাশে, এবং আমাদের যেখানে নতুন একটা বেস হচ্ছে শেরে বাংলা পায়রাবন্দরের সন্নিকটে, এখানে কিন্তু কার্যক্রম এখন চলছে। সুতরাং 2030 সালে বাংলাদেশ নৌবাহিনীকে আমরা এই সাবমেরিন সক্ষমতা কিন্তু আরো বৃদ্ধি হবে। দুটো এখন এসছে, কিন্তু এটা 6টা হবে, এবং ডিফাইন করা আছে ফোর্সেস গুলো, ফ্রিগেট কটা হবে, এবং আমরা সবগুলো যুদ্ধ জাহাজ বাংলাদেশে তৈরি করার জন্য কিন্তু একটা পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা দেশে রেখে দিই। এরকম শরীফুদ্দিন সরকার আজকে 21শে নভেম্বরের সশস্ত্র বাহিনী দিবসে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে বিমান বাহিনীতে অনেক অল্প সরঞ্জাম দিয়ে বিমান বাহিনী শুরু হয়েছিল, এখন অনেকখানি এগিয়ে গিয়েছে। মূলত কোন জায়গায় বিমান বাহিনী আসলে সিগনিফিকেন্ট উন্নতি অর্জন করেছে বা বড় উন্নতি পেয়েছে? ধন্যবাদ। পিছনে ফিরতে হবে আমাদেরকে, যদি সিগনিফিকেন্ট বলেন বা উল্লেখযোগ্য বলেন। আমাদের বিমান বাহিনীর যাত্রা শুরু হয়েছিল মাত্র 3টি বিমান দিয়ে, সবগুলো বিমানই ছিল বেসামরিক। ভারত আমাদেরকে এটা দান করেছিল মুক্তিযুদ্ধের সময়। বিমান জন্ম হয়েছিল 3টি বিমান দিয়ে, এবং তারপরে কিন্তু 1974 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে এনে দেন তৎকালীন সবচেয়ে সর্বাধুনিক জঙ্গি বিমান MiG-21, যেটা অকল্পনীয় ব্যাপার ছিল। এনে দিয়েছিলেন MI-8 হেলিকপ্টার, আন্তনক 24, আন্তনক 26 পরিবহন বিমান। এই 1971 থেকে 74-এ এই যে ধাপটা অনেক বড় ধাপ ছিল, এটা একটা বলা যেতে পারে, এটা একটা উল্লেখযোগ্য ধাপ ছিল। দ্বিতীয় ধাপ হয়েছে 2000 সালে, যখন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদেরকে MiG-29 চতুর্থ প্রজন্মের ফাইটার বিমান এনে দেন। তখন সাথে সংযুক্ত হয়েছে আমাদের বিভিন্ন রেডার এবং বিভিন্ন আরো প্রশিক্ষণ বিমান এবং আরো অন্যান্য যুদ্ধ বিমান। 2000 সালে আমাদের আরেকটা দ্বিতীয়বারের মতো উল্লেখযোগ্য একটা ধাপ আমরা উন্নীত হয়েছে। আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আমরা একটা বিরতি নিব, বিরতির পর যখন ফিরবো জেনারেল হাসান, আমরা আমাদের আর্মির সিগনিফিকেন্ট উন্নতিগুলি সম্পর্কে একটু জানতে চাইবো। দর্শকদের কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আপনাকে একটু বলে রাখি যে দর্শকরা যেটি প্রশ্নটি করতে চাইছে সেটা হচ্ছে যে প্রথম ব্যাপারটি হচ্ছে যে বাংলাদেশের আর্মি এখন আসলে কতটা বড় হয়েছে আমরা যদি গত 30 বছরের সাথে তুলনা করি। সরল প্রশ্ন করেছেন যে আসলে এখন জিএসির সংখ্যা বেড়েছে কিনা, মেজর জেনারেল সংখ্যা অনেক বেড়েছে কিনা। ডেফিনেটলি বেড়েছে, এটি আপনি বলবেন কিনা আমি জানি না, যে মানে অফেন বলবেনও কিনা। আরেকটি প্রশ্ন হচ্ছে যে আর্মিকে অনেক বেশি জায়গায় দেখা যাচ্ছে, সশস্ত্র বাহিনীকে অনেক রকম ব্যবসা বাণিজ্যে, ব্যাংকে, সেটি সম্পর্কে একটু আপনাদের মন্তব্য আমরা একটু শুনতে চাই। আমরা এটা বিরতি নিয়ে হাসান, বিরতির আগে আপনার কাছে জানতে চাইছিলাম যে বাংলাদেশের সেনাবাহিনী সামরিকভাবে এবং বেসামরিকভাবে আসলে কতটা বেড়েছে, কি পরিমাণ উন্নতি হয়েছে। আমাদের দর্শকরা বলছেন অনেক জায়গায় আমরা আর্মির অনেক কিছু দেখতে পাচ্ছি। 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের ডিফেন্স পলিসি উনি প্রথম প্রণয়ন করেন। আমাদের উনি সেখানে আমাদের ফোর্সেস গোলটা কতটুকু হতে পারে পরবর্তীতে সেটা উনি একটা নির্ধারণ, উনি সেটা একটা আমাদেরকে একটা গাইডলাইন দিয়ে গিয়েছিলেন। উনি কত ভিশনারি একজন লিডার ছিলেন আমাদের। তো সেই অনুযায়ী উনি সেখানে উল্লেখ ছিল যে আমাদের প্রায় 1,50,000-এর বেশি হয়তো আমাদের সৈন্য সংখ্যা, আমাদের টোটাল আর্ম ফোর্সের স্ট্রেংথ, আর্মি স্ট্রেংথ একসময় হবে। আমরা ওটার কাছাকাছি পৌঁছতে পেরেছি, কাছাকাছি ওটা বুঝতে পেরেছি। আমাদের তখন একটা ডিভিশন
আমাদের কয়েকটা ডিভিশন ছিল আমাদের তখন, কেবল আমরা শুরু করেছি। বর্তমানে আমাদের 9টা ডিভিশন আছে এবং স্বাভাবিকভাবেই ডিভিশন যখন বেড়ে যায় সেই সাথে সাথে জিওসিদের সংখ্যাও বেড়ে যায়। ডিভিশন কমান্ডারই হয় জেনারেল অফিসার কমান্ডার, জিওসি হলো জেনারেল অফিসার কমান্ডিং। তো সেই দিক দিয়ে আমাদের সক্ষমতা অনেক বেড়েছে, আমাদের ইকুইপমেন্ট বেড়েছে এবং একই সাথে আপনি জানতে চাচ্ছিলেন আমাদের কি কি ইকুইপমেন্ট বা আমাদের মডার্নাইজেশন কি কি হয়েছে। আমরা যেমন আমাদের এমবিটি 2000 4th জেনারেশন ট্যাঙ্ক আমাদের আছে এখন, আর্মার্ড রিকভারি ভেহিকেল আমাদের আছে, আমাদের ওয়েপন লোকেটিং রাডার মডার্ন যে একটা ইকুইপমেন্ট সেটা আমাদের এসছে, আমাদের সেলফ প্রোপেল কামান এসছে, আমাদের মাল্টিপল রকেট লঞ্চার আমাদের সেটা আমাদের এসছে, আমাদের এপিসি এসছে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার। সবকিছু মিলে আমাদের সক্ষমতা সামগ্রিকভাবেই বৃদ্ধি পেয়েছে। আর আপনি আরেকটা যেটা জানতে চাচ্ছিলেন যে আমাদের আর্মিকে অনেক বেশি দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য কার্যক্রম। ব্যবসা বাণিজ্যের কথাটি ঠিক সেভাবে করে আর্মিকে আমরা ইয়ে করছি না। আমরা বিভিন্ন দেশের যে আমাদের উন্নয়ন, যে আমাদের যে ডেভেলপমেন্ট, ন্যাশনাল বিল্ডিং যে অ্যাক্টিভিটিস আছে তার সাথে তো আমরা বিভিন্নভাবে জড়িত আছি বিভিন্ন জায়গায়। যেমন আমাদের এখানে বিআইডব্লিউটিসি যে চেয়ারম্যান আছেন উনি আছেন নেভির এবং এয়ারফোর্স, আমরা সব জায়গায় আছি। অনেক ক্ষেত্রে আমরা ম্যানেজমেন্টটা দিচ্ছি। আপনি যদি বলেন ব্যাংকে কিন্তু আমরা করছি না, আমাদের এখানে আলাদা এমডি আছেন, সম্পূর্ণ আর্মি প্রশাসন সেটার সাথে জড়িত নয়, কমপ্লিটলি সেপারেট একটা বডি আছে। কিছু ম্যানেজমেন্ট, কিছু লিডারশিপ আমরা প্রোভাইড করছি, বাট বেসিক্যালি এটা আমরা কিন্তু বাইরের সিভিলিয়ান এবং সিভিল যে এক্সপার্ট যারা আছেন ওরাই কিন্তু এই জিনিসটা পরিচালনা করে আসছেন। আর্মির ভিতরে শিক্ষা প্রতিষ্ঠান আমরা করছি, আমরা অর্গানাইজ করছি, ইউনিভার্সিটি স্কুল কলেজ করছে এবং সবগুলো ভালো করছে। শুধু সেটা না, আপনি যদি দেখেন আমাদের সেই রিমোট এরিয়াতে, সেই খোলাহাটি থেকে রামু পর্যন্ত যে স্কুলগুলো হয়েছে সেখানে ছাত্র ভর্তির জন্য আপনি অনেক ছাত্র, আমি নিজে একটা আর্মি স্কুলের সঙ্গে মানে অভিভাবক প্রতিনিধি হিসেবে যুক্ত আছে, আমি জানি যে অনেক কি পরিমাণ প্রেশার আছে এবং কোয়ালিটি অত্যন্ত ভালো। প্রধানমন্ত্রীও সেটা খুব অ্যাপ্রিসিয়েট করেন এবং উনি চান যে আমরা যত বেশি এরকম শিক্ষা প্রতিষ্ঠান করতে পারি তত বেশি মানুষ উপকৃত হবে। আমরা এই ধরনের দিক দিয়ে অ্যাকচুয়ালি বেসিক থিং যেটা বললাম, ডিসিশন মেকিং, ডিসিপ্লিন। আমরা ডিসিপ্লিন ফোর্স শুধু আমরা আর্মির মধ্যেই না, আমরা ইভেন যেই জায়গায় আমরা লিডারশিপ প্রোভাইড করি ম্যানেজারিয়াল অ্যাসপেক্টে সেখানে আমরা ডিসিপ্লিনটা ইনশিওর করি। আমরা যদি বলি বিএনটি বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি যখন আমাদেরকে দেয়া হয়, আর্মিকে তার ম্যানেজমেন্টে দেওয়া হয়, তখন কিন্তু অনেক মাইনাস ছিল। আমরা অনেক লোন নিয়ে, আমাদের অনেক বেশ অনেক কোটি টাকার লোন নিয়ে কিন্তু আমাদেরকে মাইনাস থেকে আমাদেরকে কিন্তু দেয়া হয়, আমাদের লসে থেকে দেয়া হয়। সেটাকে আমরা অনেক লাভজনক প্রতিষ্ঠানে করেছি। একইভাবে আমাদের ডিজেল প্ল্যান্ট যেটা আছে, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট, সেটাও আমাদেরকে যখন দায়িত্ব দেওয়া হয় আমরা কিন্তু সেই পর্যায়ে নিয়ে এসেছি। এটা আমাদের জাস্ট ম্যানেজমেন্ট স্কিল, আমাদের ডিসিপ্লিন, তার মধ্যে আমরা করেছি। আমরা কিন্তু মোটামুটি অনেক স্টাফ যারা আগে ছিল অনেকেই কিন্তু এখনো আছেন। আমরা প্রোভাইড করছি ম্যানেজারিয়াল। আপনার কথা ধার করে আমি একটু কমোডোর মোজাম্মেল হকের কাছে একটু আসতে চাই যে কমোডোর মোজাম্মেল হক, এই যে ডিসিপ্লিন আপনারা এনশিওর করতে পারছেন, গভর্নমেন্টের অন্যান্য যারা ইনস্টিটিউশন গুলো আছেন তারা অনেক ক্ষেত্রে এটি পাচ্ছেন না, আপনাদের হাতের জাদুর প্রদীপটি আসলে কি? আপনারা কেন পাচ্ছেন, অন্যরা কেন পাচ্ছেন না? এটা হচ্ছে আমাদের আসলে বেসিক ট্রেনিংটাই আমাদের হচ্ছে সেভাবে আমাদের রপ্ত করা হয়, একদম ক্যাডেট থেকে শুরু করে আমাদের গ্রাজুয়েশন পর্যন্ত বিভিন্ন লেভেলে আমাদের একটা অফিসার্সকে ওই একটা লেভেলে তৈরি করে পাঠাতে কিন্তু সময় লেগে যায় প্রায় 15 থেকে 20 বছর। আমি যে সময় একটা বেসামরিক প্রতিষ্ঠানে গিয়েছি বিআরএফডিটিতে, ওটাতে যাওয়ার আগে আমাকে 25 বছর নৌবাহিনীতে কিন্তু বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে তৈরি করতে হয়েছে সামগ্রিকভাবে, মিলিটারি, নন মিলিটারি, এবং এর মাঝখানে অনেকগুলো প্রশিক্ষণ ছিল যেগুলো আমাদের এনডিসি এবং ওয়ার কলেজ এবং স্টাফ কলেজে হয়, যেগুলো সিভিল মিলিটারি রিলেশনশিপ ওখানে শিক্ষা দেওয়া হয়, সেখানে মিডিয়ার ব্যক্তিরাও থাকেন। সুতরাং আমরা শুধুমাত্র নিজেদের মধ্যে প্রশিক্ষণ করি তাই নয়, আমরা কিন্তু বেসামরিকদের সঙ্গে অনেক ক্ষেত্রে অনেক হাই লেভেলে কিন্তু এই প্রশিক্ষণ ইন্টারাকশনগুলো হয়। সেই ক্ষেত্রে আমাদের যখন বাইরে আমরা প্রদান হই তখন আমাদের কাজগুলো করতে এবং বুঝতে অনেক সুবিধা হয়, এবং আমাদের যে ওভারঅল কমান্ড স্ট্রাকচার এবং ডিসিপ্লিন রেতে আমাদের যে ম্যানেজমেন্ট করার যে শিক্ষাটা, সেটা যে কোনো বেসামরিক লেভেল থেকে আমাদের কিন্তু অনেক উন্নত, এবং যে
টেকনিকটা আমাদের শেখানো হয়, মনে করে যে অনেক ক্ষেত্রে তো সেই শিক্ষাটা নেই, যার কারণে এটা অ্যাপ্লাই করতে আমরা পারি এবং সেক্ষেত্রে অনেক সফলতা এসেছে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে গত 3 বছর আমি দেখেছি আমরা কিন্তু সফল হয়েছি এবং একটা পরিবর্তন আমরা আনতে পেরেছি অভ্যন্তরীণ পরিবহন সেক্টরে। ওভারঅল ডেভেলপমেন্ট একটা রূপরেখা আমরা দিতে পেরেছি, কিভাবে আমরা দেখতে চাই নদী পথগুলোকে আগামী 10 বছর 2021 এবং 41কে মাথায় রেখে সে একটা প্ল্যানিং স্ট্র্যাটেজি এবং ওভারঅল মাস্টার প্ল্যান প্রণীত হয়েছে। তো সুতরাং একটা টার্গেট এবং ভিশন না থাকলে কিন্তু কোনো সংস্থায় একটা টার্গেট এট দি এন্ড আপনি রেজাল্ট পাবেন না। আমাদের জন্য পলিটিক্যাল টার্গেট এখন আছে, প্রত্যেকটা সেক্টরে নিজস্ব একটা টার্গেট থাকা উচিত। এবং সরকার কিন্তু আরেকটা জিনিস ভালো করেছে আমি বলবো, সেটা হচ্ছে প্রত্যেকটা দপ্তর এবং সংস্থাতে এখন এপিএ বলে একটা জিনিস ইন্ট্রোডিউস হয়েছে, আপনি জানেন, অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট। সেটা হচ্ছে সরকারের সঙ্গে সংস্থার একটা চুক্তি এবং সেখানে বলে দেওয়া হয় যে আপনি আগামী বছর আগামী 5 বছর কি টার্গেট অ্যাচিভ করবেন, টার্গেট ওরিয়েন্টেড মিশন এখন কিন্তু খুব স্পষ্ট। সেটা থাকলে আমার মনে হয় কাজ করা এবং সেটাকে সাফল্যের দিকে নিয়ে যাওয়া খুব সহজতর হয়। ব্যবস্থাপনার উৎকর্ষের এই মানে কেন সামরিক ব্যবস্থাপনা উৎকর্ষ বেশি, যদি আমি একদম সাধারণত উৎকৃষ্ট নাও বলি, সেটির কারণ সম্পর্কে একটু বলবেন কিনা এরকম একটা শরীর? ওনারা যেটা বলেছেন আমি ওনাদের সাথে একমত। সাথে বাড়তি একটা বিষয় বলতে চাই, যেটা আমরা সশস্ত্র বাহিনীতে কিন্তু আমরা কখনো একাই যুদ্ধ করি না, আমরা কিন্তু টিম ওয়ার্কে বিশ্বাসী। এই যে টিম ওয়ার্ক কনসেপ্ট, এইটা বাইরে প্রয়োগ করা হয়। আমাদের যখনই লিডারশিপ বাইরে যান, উনি কিন্তু সবাইকে নিয়ে একসাথে একটা টিম হিসেবে কাজ করে। শৃঙ্খলার সাথে এই টিম ওয়ার্কটা যখন সম্পৃক্ত করা হয় তখনই কিন্তু সাফল্য আসে, সেটা আমি মনে করি। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে যেমন হাসান আমাদের দেখতে চাইবো যে মিডিয়ার সাথে সেনাবাহিনী সশস্ত্র বাহিনী একটি দূরত্ব আমরা দেখতে পাই। আমরা যখন তথ্য আপনাদের কাছে সত্যি জানতে চাই তখন অনেক ক্ষেত্রে তথ্য আসলে পাই না। সেটির কারণ কি আপনাদের দিক থেকে? আপনারা মিডিয়াকে আসলে একটু দূরেই রাখতে চান কিনা? এক ধরনের রাষ্ট্রীয় নিরাপত্তা বলি, আপনাদের বাহিনীর অন্য কারণে বলি, আপনারা কি মিডিয়া থেকে একটু দূরেই থাকতে চান কিনা? এই বিষয়ে একটু আমরা বিস্তারিত জানতে চাইবো আপনাদের সবার কাছে। আমরা একটু বললাম আজকে বাংলাদেশে যারা হাসান মিডিয়ার সাথে সেনাবাহিনীর এক ধরনের দূরত্ব এবং ভীতির সম্পর্ক রয়েছে বলে অনেকে মনে করেন। আপনারা নিজেরা আপনাদের বিভিন্ন কাজ ও সিদ্ধান্তের সাথে মিডিয়াকে সম্পৃক্ত করতে চান, নাকি একটু দূরত্ব রাখাই ভালো মনে করেন? রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য এই দূরত্বটা কতটা জরুরি? দেখুন, সেনাবাহিনী বা আর্ম ফোর্সেস একটা ডিসিপ্লিনড একটা ফোর্স এবং তারা কোনো নিয়মের অধীনেই তারা কাজ করে থাকে। তাদের সকল কার্যপ্রণালী একটা নিয়মের অধীনে থাকে এবং তাদের চিন্তা এবং কর্মকাণ্ড মূলত ইনওয়ার্ড, প্রফেশনাল ডেভেলপমেন্ট এবং ইনওয়ার্ড। আমাদের সাথে মিডিয়ার দূরত্ব আছে এই কথাটা মনে হয় ঠিক সমীচীন নয় এবং সঠিকও নয়। আমরা তো মনে করি না মিডিয়ার সাথে আমাদের কোনো দূরত্ব আছে। আমাদের আজকে আর্ম ফোর্সেস ডে, এটা কত চমৎকার ভাবে আপনারা সেলিব্রেট করলেন। আপনারা আমাদের সাথে সেলিব্রেট করছে। জি, আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা যাচ্ছেন, আমাদের মিডিয়া ব্যক্তিত্বরা যাচ্ছেন। আমাদের বিভিন্ন কোর্স হচ্ছে যেখানে মিডিয়া ব্যক্তিত্বরা অংশগ্রহণ করছে। ক্যাপস্টন কোর্সে কয়েকদিন আগে আমি একটা এনবিসিতে ক্যাপস্টন কোর্স করলাম, সেখানে মিডিয়া ব্যক্তিত্ব ছিলেন বেশ কয়েকজন। এছাড়া আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এনবিসি স্টাফ কলেজ, ওখানে মিডিয়া প্যাকেজ পরিচালনা করছেন। আমার সাথে মিডিয়ার দূরত্ব অনেক কমেছে এবং আমার মনে হয় এটা পৃথিবীর অন্য অনেক দেশ থেকেই আমরা অনেক কাছাকাছি ক্লোজ এবং অনেক ট্রান্সপারেন্ট। আপনারা অনেক কিছু আমাদের জেনে থাকেন। কিছু কিছু ঘটনা, ইনসিডেন্ট বা আমাদের সেনাবাহিনীর কিছু আভ্যন্তরীণ যেটা আছে, সেটা সেনাবাহিনী সকলে সবকিছু বলতে পারবে সেটা কখনোই এক্সপেক্টেড না, পৃথিবীর কোথাওই না। এটা একটা নির্দিষ্ট একটা নিয়মের মধ্যে একজন স্পোকসম্যান থাকবেন, উনি সেটা বলবেন। আমাদের সেভাবেই আইএসপিআর আছে এবং আইএসপিআর এরকম কোনো ঘটনা হয়ে থাকলে আইএসপিআর আপনাদেরকে বিবৃতি দিয়ে থাকে বা আপনাদের সাথে সেভাবে ইন্টারঅ্যাক্ট করে থাকে এবং এটাই মনে হয় আমাদের প্রয়োজন আছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের করা হয়, যেরকম এখন কক্সবাজারে দেখছেন আমাদের জুনিয়র অফিসার, সেকেন্ড লেফটেন্যান্ট ক্যাপ্টেন, জিওসি থেকে শুরু করে জেনারেল মাকসুদ থেকে শুরু করে সেকেন্ড লেফটেন্যান্ট সবাই কিন্তু
সেখানে কথা বলছে এবং সেটা আমাদেরকে আমরা সেভাবে আমরা অনুমতি নিয়ে আমরা সেটা করছি। সুতরাং আমাদের মাঝে থেকে দূরত্ব আছে সেটা মনে হয় আমরা ঠিক না, আমরা যথেষ্ট ভালো আছি এবং আমরা চমৎকার একটা রিলেশনশিপ মেনটেন করছি। আপনাকে ধন্যবাদ। কমরের আপনার মন্তব্য। আমি এই প্রসঙ্গে একটু বলি, একসময় আমাদের একটা অবস্থা ছিল যখন আমরা কিন্তু কোনো চ্যানেলে আসার জন্য সাহস পেতাম না এবং অ্যালাউ করা হতো না। এই অবস্থা কিন্তু এখন পরিবর্তন হয়েছে, দৃশ্যমান পরিবর্তন। প্রত্যেকটা চ্যানেলে এখন দেখেন আজকে লাইভ টেলিকাস্ট হচ্ছে, এটা কিন্তু একসময় সেন্সর হয়ে যেত আইএসপি এর মাধ্যমে, সেটা পরিবর্তন হয়েছে। তেমনি ঠিক তেমনি এখন আমরা যে সমস্ত সংস্থাতে কাজ করি ব্যক্তিগতভাবে, আমি আমার কথা বলতে পারি, গত 2 বছর 2.5 বছর আমি যেখানে কাজ করছি, আমাদের কিন্তু মিডিয়া ডাকলে আমি চলে যাই এবং লাইভ কথা বলছি আমি, কোনো রকম সেন্সর ছাড়াই। এই যে একটা অবাধ একটা মত প্রকাশের একটা অবস্থা সৃষ্টি হয়েছে, এমন একটা প্রচন্ড একটা উন্নতি হয়েছে মিডিয়ার সাথে আমাদের যে রিলেশনশিপ। এবং আমরা কিন্তু প্রতি মাসে একবার প্রেস রিলিজ করছি, আমি নিজে ব্যক্তিগতভাবে নিজেদের সাথে কথা বলি, টেলিফোনে কথা বলি, অথবা সাক্ষাতে কথা বলা হচ্ছে। সুতরাং এই অবস্থা কিন্তু যথেষ্ট উন্নত হয়েছে। তবে প্রাতিষ্ঠানিকভাবে আমাদের তো স্পোক্সম্যান থাকে, যিনি সব কথা তো সংস্থা প্রধান বলেন না। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু আমাদের চ্যানেলে মেনটেন করতে হয়। তবে আমি জানি না পড়ার সময় পাবো কিনা। আজকের আজকের অনুষ্ঠানে আমি শ্রদ্ধা করে আরেকটা জিনিস স্মরণ করতে চাই, সেটা হচ্ছে নৌবাহিনী যারা জ্যাকপট, অপারেশন জ্যাকপটে চরম একটা অবদান দিয়েছিলেন এই মুক্তিযুদ্ধের সময়। আমাদের 4টা নদী বন্দর এবং যেটা সমুদ্র বন্দরকে প্রসিকিউটর জাহাজ ডুবিয়ে দিয়ে পাকিস্তানি যে চেইন অফ লাইন অফ কমান্ড এবং যে লজিস্টিক্স লাইনকে ইন্টারাপ্ট করে বিজয় ত্বরান্বিত করেছিলেন, সেই সমস্ত বীর সেনানীদের আমি শ্রদ্ধা করে স্মরণ করতে চাই, যারা ফ্রান্স থেকে পালিয়ে এসে প্রথমে ভারতে পরবর্তীতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেই সঙ্গে সমস্ত সশস্ত্র বাহিনী যারা আত্মহত্যা দিয়েছিল তাদেরকে আমরা স্মরণ করি তাদের সকলকে। কমরেড শরীফ সরকার, মিডিয়ার সাথে সশস্ত্র বাহিনীর দূরত্ব সম্পর্ক নিয়ে আপনার কাছে একটু। আপনি শুরুতে আমার যেটা মনে হচ্ছে আপনার যে ক্ষীণ অভিযোগ যে দূরত্বটা আছে, একটু পেছনে ফিরতে হবে। আমি যদি পেছনে ফিরি, ইতিহাস যদি দেখেন এই উপমহাদেশে শুধু মিডিয়া না, প্রথমত জনগণের সাথে সামরিক বাহিনীর সদস্যদের একটা দূরত্ব ছিল। কারণটা হচ্ছে তখন সেই ব্রিটিশ আমল থেকে কিন্তু অফিসার ক্যাডারের কিন্তু লোক নেওয়া হতো এলিট ক্লাস থেকে বা অভিজাত পরিবার থেকে, এবং এটা ধারাবাহিকভাবে চলেছে পাকিস্তান পর্যন্ত, এবং এখনো পাকিস্তান সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন পর্যন্ত নিয়োগ চলছে বা আছে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এটা অন্যরকম। বাংলাদেশের পরে কিন্তু সামরিক বাহিনীর সদস্য বা অফিসাররা কিন্তু সব সাধারণ জনগণের থেকে আসা। এই দূরত্বটা কমে গেছে অনেকখানি, এবং সেই সূত্র থেকে আমি বলতে পারি মিডিয়ার সাথে যে আপনার যে অভিযোগ ছিল সেটা কিন্তু অনেকখানি কমে এসছে। জনগণের সাথে যেহেতু সম্পৃক্ততা বেড়েছে আমাদের সামরিক বাহিনীর, মিডিয়ার সাথে অনেক সম্পৃক্ততা বেড়েছে। তবে আমাদের দুপক্ষেরই, আমাদের যেহেতু মিডিয়া সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়, আমি বিশ্বাস করি মিডিয়ারও আরো সম্পৃক্ততার সুযোগ রয়েছে। আমি পূর্ববর্তী পদে আমি মিডিয়া নিয়ে দেখাশোনা করতাম বিমানবাহিনীর পক্ষ থেকে। আমি কিন্তু দেখেছি যে সবাই উৎসুক সামরিক বাহিনীর সম্পর্কে জানতে, এবং আমরাও কিন্তু জানাতে চাই। খুব সম্ভবত এই যোগাযোগটা হচ্ছে না, এই যোগাযোগের ব্যবস্থাটা করা যেতে পারে, প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে মিডিয়ার জন্য, কিভাবে সামরিক বাহিনীর কোন জিনিসগুলো নিয়ে আলাপ করা যেতে পারে। আমরা হয়তো সব কথা বলতে পারি না, জাতীয় নিরাপত্তার জন্য হয়তো অনেক কিছু বলা সম্ভব নয়, কিন্তু তারপরে আমার মনে হয় মিডিয়ার সম্পৃক্ততা অনেক বেড়েছে, এবং এই প্রশিক্ষণ এবং ওয়ার্কশপের মাধ্যমে এই সম্পৃক্ততা আরো বাড়ানো সম্ভব। চট করে একটি বিষয় জানতে চাইবো, যে সেটি জেনারেল হাসানকে দিয়ে যেহেতু আমি শেষ করবো, আমি কমরেড মোজাম্মেল আপনার কাছে, আপনার কাছে কি মনে হয় যে কোনোভাবে মিডিয়া আর্মির সাথে সম্পর্কটি হোস্টাইল বা মিডিয়ার পক্ষ থেকে কোনো মানে ঘাটতি রয়েছে, কমতি রয়েছে, এরকম আপনার মনে হয়? না, আমি তো নৌবাহিনীর কথা বলতে পারি। গত লাস্ট 4-5 ইয়ার্স আমরা যেরকম অ্যাটিচিউড দেখেছি, মিডিয়া কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ করে নিয়ে যেতে হচ্ছে, নিয়ে যায়, এবং ওরা বিভিন্ন কন্ট্রিবিউট করে সহ্য করা হয়। এটা অনেক ফ্রেন্ডলি। এবং আমি বলি যে এখনকার যে আমাদের যে সেট আপ আছে নৌবাহিনী হেডকোয়ার্টার, নৌবাহিনী প্রধানের নেতৃত্বে যে ডিএনআই যারা গোয়েন্দা সংস্থা দেখেন, তারা কিন্তু মিডিয়াকে নিয়ে অনেক ফ্রেন্ডলি আচরণ করেন এবং সম্পৃক্ত। আমি বিমান বাহিনীর গোয়েন্দা প্রধান হিসেবে কাজ করতাম আমার এখন অ্যাপয়েন্টমেন্টের আগে। আমার সঙ্গে মিডিয়ার একটা সার্বক্ষণিক যোগাযোগ ছিল। সবসময় তারা আমাকে ফোন করতেন, কোনো এইটা জানতে যেমন আমরা সবসময় বলে আসছি এবং খোলামেলা ভাবে বলে এসছি। আমি কোনো দূরত্ব খুঁজে পাই না। তবে আরো
যোগাযোগ করা যেতে পারে অবশ্যই। আমরা একদম শেষ বক্তব্য, মিডিয়াকে আপনার হোস্টেল মনে হয় কেন আমরা 20 সেকেন্ডের মধ্যে আছি? কখনোই না, মিডিয়া তো আমাদের মিডিয়া, হ্যাঁ। আমরা বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের আমরা সবাই বাংলাদেশ মিলে দেশ ঘুরছি, আমরা ন্যাশন বিল্ডিং কাজ করছি, দেশের প্রতিরক্ষায় নিয়োজিত আছি, শুধু দেশে না বিদেশে সকল জায়গায়। এবং মিডিয়া আমাদের এখানে না, শুধু বাংলাদেশে না, আমাদের ইউনিভার্সিটিও আমার মিডিয়া আমাদের সাথে যাচ্ছে, ওখানে আমরা যে কাজগুলো করছি মিডিয়া আমাদের কাছে, আমাদের খুব সুন্দরভাবে সেই মিডিয়া আমাদেরকে সাপোর্ট করছে। বরং আমরা মনে করি আমরা অত্যন্ত মিডিয়া ফ্রেন্ডলি, এবং আপনি আমাদের কাছে যে কোনো ধরনের তথ্যই চান আমরা সরবরাহ করে থাকি বা করতে পারি। স্বাভাবিকভাবেই যদি জাতীয় নিরাপত্তা এই ধরনের ক্ষেত্রে কোনো কিছু থেকে থাকে সেক্ষেত্রে আমাদের কিছুটা লিমিটেশন আছে। এছাড়া আমার মনে হয় না কখনোই মিডিয়া আমাদের কখনোই আজকের এই দিনে মেজর আতাউল্লাহ হাকিম, সাহেব হাসান, কমান্ডার মোহাম্মদ রব্বাল হক, এয়ার কমান্ডার মোহাম্মদ শরীফুদ্দিন সরকার, আপনারা অনেক ধন্যবাদ। এই ছিল আসলে এই সময়